হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ যেটা এনশিওর করে ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ পিপল ইন দ্য অর্গানাইজেশন, এবং এটার এজেন্ডা হচ্ছে এটার মাধ্যমে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করা। আপনার এমপ্লয়ির যা প্রয়োজন তার সবকিছুর খেয়াল রাখবে হচ্ছে এইচআর, এবং এমপ্লয়ির স্টাফিং থেকে শুরু করে তাকে যদি ফায়ার করতে হয় ওই পর্যন্ত যা যা স্টেপ আছে, তার পেমেন্ট বলেন, ডেভেলপমেন্ট বলেন, এভরিথিং এইচআর দেখবে। তো অর্গানাইজেশনের জন্য ম্যানেজারদের এরকম হিউম্যান ক্যাপিটাল খুঁজে বের করতে হবে যেটা তাদের জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করবে। আচ্ছা, এটা আমরা আরেকটু ডিটেলসে নেক্সট স্লাইডে দেখছি। দেখেন এখানে বলছে যে ইম্পর্টেন্সটা কি। প্রথমে হচ্ছে এটা অবশ্যই একটা নেসেসারি পার্ট। কেন? কারণ আপনার অর্গানাইজেশনের মানুষ লাগবে কাজ করার জন্য, তো আপনি সঠিক মানুষ সিলেক্ট করবেন, তাদেরকে ট্রেন করবেন, এবং তারা যেন আপনার অর্গানাইজেশনাল গোল ফুলফিল করতে পারে এজন্য তাদের ডেভেলপ করবেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক টুল এজন্য, কারণ আপনি যদি অলরেডি কম্পিটেন্ট একজনকে সিলেক্ট করেন তাহলে আপনার সাকসেসের প্রবাবিলিটি অবশ্যই বেড়ে যাবে। মানে বেটার এমপ্লয়িজ উইল গিভ বেটার পারফরমেন্স, সো ইউ হ্যাভ টু চুজ ভেরি কেয়ারফুলি। আরেকটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন কিভাবে তাদের মানুষকে ট্রিট করে এটা খুব সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করে ওই অর্গানাইজেশনের পারফরমেন্সের উপরে। কারণ কি? কারণ অর্গানাইজেশনের পারফরমেন্স অনেকটুকুই তার পিপলের উপর ডিপেন্ড করছে। তো তারা যদি স্যাটিসফাইড না থাকে বা তারা যদি হ্যাপি না থাকে আপনার ম্যানেজমেন্টের সাথে, মানে আপনি কিভাবে মানুষকে ম্যানেজ করছেন তার সাথে, তাহলে অবশ্যই আপনার অর্গানাইজেশন ভালোভাবে চলবে না। ওকে, তো এখানে তিনটা পয়েন্ট যেটা বলছে, একটা হচ্ছে নেসেসারি পার্ট অফ অর্গানাইজিং ফাংশন অফ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক টুল, যে দুটো আমি বললাম। আরেকটা হচ্ছে অ্যাডস ভ্যালু টু দ্য ফার্ম। দেখেন যেসব ওয়ার্ক প্র্যাকটিস আমার হাই ইন্ডিভিজুয়াল এবং হাই অর্গানাইজেশনাল পারফরমেন্স এনশিওর করে ওগুলোকে আমি হাই পারফরমেন্স ওয়ার্ক প্র্যাকটিস বলছি। ওকে, তো এটা একটা হাই পারফরমেন্স ওয়ার্ক প্র্যাকটিসের মধ্যে পড়ে দ্যাট ইউ রিক্রুট দ্য right people at the right time at the right place, which will eventually add value to your farm. এই চ্যাপ্টারটা অনেক ছোট এবং এই চ্যাপ্টারটা অনেক ইজি, তো এই চ্যাপ্টারটা আপনারা ভালোভাবে পড়বেন, আপনাদের অ্যান্সার করতে ইজিয়ার হবে। আচ্ছা, তো প্রসেসের ফাংশন হচ্ছে যে এনশিওর করব যেন কম্পিটেন্ট এমপ্লয়ি গুলো আইডেন্টিফাই হয় এবং সিলেক্ট হয়। সেকেন্ডটা হচ্ছে তাদেরকে ডেভেলপ করার জন্য তাদেরকে আমি আপ টু ডেট নলেজ এবং স্কিল প্রোভাইড করব। 3 নাম্বার হচ্ছে যে ধরেন আপনি একটা ইন্ডিভিজুয়ালকে নার্চার করলেন, অর্গানাইজেশনের জন্য গড়ে তুললেন, কিন্তু তারপরে সে আপনার অর্গানাইজেশন ছেড়ে চলে গেল, তাহলে আপনার এই পুরো যে ইনভেস্টমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে গেল। তো এইচআরএম এর অনেক ক্রিটিক্যাল একটা ফাংশন হচ্ছে রিটেইনিং হাই পারফর্মিং এমপ্লয়িজ, মানে যারা ভালো পারফরমেন্স দিচ্ছে তারা যেন আপনার অর্গানাইজেশনই থাকে, এটা এনশিওর করা এইচআরএম এর সবচেয়ে বড় দায়িত্ব। আপনারা এরকম জব সুইচ করে এরকম দেখেছেন, টেলকমে এটা সবচেয়ে বেশি হয়। তো এটা কেন হয়? আমি একটা জব থেকে আরেকটা জবে সুইচ কখন করব? বেটার স্যালারি, বেটার ফ্যাসিলিটির জন্য। বেটার স্যালারি, বেটার ফ্যাসিলিটির জন্য মোস্ট অফ দ্য টাইম এটাই হয়। মানে আপনার এটা বুঝতে হবে যে আপনার এমপ্লয়ি কতটুকু ইনপুট দিচ্ছে এবং সে কতটুকু আউটপুট পাচ্ছে। আচ্ছা, এটা আমরা মাত্র কোথায় পড়ে আসলাম বলেন তো? এই পয়েন্টটা, যে আমার ইনপুট আউটপুট রেশিও যদি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি না লাগে তাহলে এটা প্রবলেম। গত ক্লাসে পড়েছি। কোন থিওরিতে? আপনারা পড়াশোনা শুরু করেন, আপনাদের পড়াশোনা শুরু করা অত্যন্ত প্রয়োজন। এটা আমরা ইকুইটি থিওরিতে পড়েছিলাম। তো এইচআরএম প্রসেসটার যে স্টেপ গুলো আছে এবং এই প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা ডিটেইলসে পড়বো। প্রথম স্টেপ হচ্ছে রিক্রুটমেন্ট, এরপরে সিলেকশন,
এরপরে তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া হয়, এরপরে তাদেরকে ট্রেন করা হয়, এরপরে তাদের পারফরমেন্স মেজার করে তাদেরকে কম্পেনসেশন এবং বেনিফিট প্রোভাইড করা হয়, যার মাধ্যমে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় অ্যাট দ্য এন্ডে। তো এটার প্রত্যেকটা পয়েন্টই আমি ডিটেইলসে নেক্সট স্লাইডগুলোতে করছি বলে এখানে আমি বেশি এক্সপ্লেন করছি না। ওকে, তো প্রথম যে পয়েন্টটা ছিল ওটা হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং। আচ্ছা, এটা কি আগে দেখি। দ্য প্রসেস বাই which managers ensure that they have the right number and kinds of people in the right places and at the right times who are capable of effectively and efficiently performing their task। মানে হচ্ছে আমার কি পরিমাণ রিসোর্স অলরেডি আছে, আমার ফিউচার নিড কি, এই দুটোর উপর ডিপেন্ড করে আমি ডেভেলপ করব আমার প্ল্যান, যেটা আমার ওই ফিউচার নিড গুলোকে ফুলফিল করবে। এই তিনটা পয়েন্টই স্টেপস ইন এইচআর প্ল্যানিং এ এখানে লেখা আছে। আমি আবার বলছি যে প্রথম যে কাজটা ওটা হচ্ছে ইনভেন্টরি করে কারেন্ট এমপ্লয়িজ, যেটা মেবি আরহাম বললেন যে তাদের সব ডিটেলস ইনফরমেশন তারা রাইট ডাউন করে রাখে, ওটাকে বলা হচ্ছে ইনভেন্টরিং কারেন্ট এমপ্লয়িজ। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ এখানে ওটা হচ্ছে জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস কি? একটা অ্যাসেসমেন্ট যেটা একটা জবকে ডিফাইন করে এবং ওই জবটা করার জন্য যেসব নেসেসারি বিহেভিয়ার প্রয়োজন সেগুলোকে ডিফাইন করে। আচ্ছা, আপনারা জব স্পেসিফিকেশন, জব ডেসক্রিপশন এগুলো দেখেছেন রাইট? যখন মানুষ এরকম চাওয়া হয় কোনো একটা কোম্পানিতে, পয়েন্টস থাকে দুটো, জব স্পেসিফিকেশন, জব ডেসক্রিপশন। দুটোর মধ্যে পার্থক্য কি? জব ডেসক্রিপশন কি আর জব স্পেসিফিকেশন কি? কেউ বলতে চান? আচ্ছা, জব ডেসক্রিপশন হচ্ছে একটা রিটেন স্টেটমেন্ট অফ ডিসক্রাইবিং দ্য জব। টিপিক্যালি কি, ওটার এনভায়রনমেন্ট কেমন, কন্ডিশন কি কি এমপ্লয়মেন্টের, এবং জবের কন্টেন্ট কি। মানে জব ডেসক্রিপশন হচ্ছে একটা এলাবোরেট ধারণা দেয় আপনার জবটা সম্পর্কে। আর জব স্পেসিফিকেশন স্টেট করে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা একটা মানুষের প্রয়োজন টু সাকসেসফুলি পারফর্ম দ্যাট জব। ওকে, বোঝা ম্যাম গিয়েছে এটা দুটো? ম্যাম আবার এটা তো বলবো? জি, ম্যাম বলছি যে জাভেদ বলেন। এটা তো এরকমও থাকে মাঝে মাঝে যে স্কিল রিকোয়ারমেন্টস এন্ড রেসপন্সিবিলিটিস। জি, ওটাও থাকে। মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে জব ডেসক্রিপশনের আন্ডারে থাকে বা জব স্পেসিফিকেশনের আন্ডারে থাকে। তো জব ডেসক্রিপশনে কি কি থাকে ট্রেডিশনালি এবং জব স্পেসিফিকেশনের আন্ডারে কি কি থাকে এটাই আপনাকে জানানো হচ্ছে এখানে। যে স্পেসিফিকেশনে বলবে যে মিনিমাম কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন একজন এমপ্লয়ির টু সাকসেসফুলি পারফর্ম দ্যাট জব। আর জব ডেসক্রিপশন ওই পুরো জবটাকে ডেসক্রাইব করবে, ওইটার কি কি কন্টেন্ট আছে, ওটার এনভায়রনমেন্ট কেমন, ওটার এমপ্লয়মেন্টের কন্ডিশন কেমন, এই সব কিছুর একটা রিটেন স্টেটমেন্ট থাকবে হচ্ছে জব ডেসক্রিপশন। ওকে, তো এখানে আরেকটা যেটা পয়েন্ট ওটা হচ্ছে জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস করে আমি কোনো একটা জব করার জন্য কি কি ডিউটি ফুলফিল করতে হয়, কি কি মিনিমাল নলেজ, স্কিল এবং অ্যাবিলিটি প্রয়োজন ওই কাজটা পারফর্ম করার জন্য, এবং ওই কাজের রিকোয়ারমেন্ট তার উপর এবং নিচের স্তরের এমপ্লয়ির সাথে কিভাবে ডিফার করে, এই সকল ইনফরমেশন আমি গ্যাদার করি জব অ্যানালাইসিসের মাধ্যমে। কিভাবে করি গ্যাদার? আমি না হয় ইন্ডিভিজুয়ালকে অবজার্ভ করি যে ওই কাজটা অলরেডি করছে, অর তাদেরকে হয় আমি একটা কোয়েশ্চেনিয়ার দিয়ে দিলাম। তো জব অ্যানালাইসিসে আমি যেই তথ্যগুলো পাবো, আমি যদি ওই পজিশনের জন্য নতুন কোনো মানুষ খুঁজি তাহলে ওই তথ্যগুলোই হবে আমার জব স্পেসিফিকেশন। আপনারা কি জব অ্যানালাইসিস এবং জব স্পেসিফিকেশন বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে ফিউচার নিডস। ফিউচার নিডকে আমার অ্যাসেস করতে হবে এবং ওটার সাথে অ্যালাইন করে আমার রিক্রুট করতে হবে। ওকে, তো আপনার ফার্স্টে
কারেন্ট ক্যাপাবিলিটিস এবং ফিউচার নিড অ্যাসেস করতে হবে এবং এস্টিমেট করতে হবে যে আপনার অর্গানাইজেশন আন্ডারস্টাফড নাকি ওভারস্টাফড। ওকে, দেন আপনি প্রসিড করবেন টু দ্য নেক্সট স্টেপ। যদি আপনার ওভারস্টাফ হয় আপনি কি করবেন? ফায়ার করবেন। যদি আন্ডারস্টাফড হয় তাহলে আপনি হায়ার করবেন। আচ্ছা, দেন আসছে হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড ডিক্রুটমেন্ট। আচ্ছা, রিক্রুটমেন্ট বলতে কি বুঝেন? আমরা যে বলি যে কেউ একটা কাজে রিক্রুট হয়েছে, এটার মানে কি সে চাকরিটা পেয়েছে? না, যোগ করা। যোগ করা। কিন্তু রিক্রুটমেন্ট এবং চাকরি পাওয়া কি সেম জিনিস? না ম্যাম, রিক্রুটমেন্ট হচ্ছে নিয়োগ নিবে আর কি, এরকম। আর পাওয়া তো জব পাওয়া পাওয়া। হচ্ছে সিলেকশন। মানে সিলেক্ট। রিক্রুটমেন্ট এবং সিলেকশন আমরা বলতে শুনেছি যে সে সে ওখানে রিক্রুট হয়েছে মানে সে ওখানে চাকরি পেয়েছে, ব্যাপারটা তা না। প্রথমে রিক্রুটমেন্ট হয়, এরপরে সিলেকশন হওয়ার মাধ্যমে চাকরিতে জয়েন করে। আচ্ছা, তো রিক্রুটমেন্ট প্রসেসটা আমি যদি আমার চাকরি দিয়ে বোঝাই তাহলে প্রথমে একটা সার্কুলার আসে অবশ্যই ওয়েবসাইটে। যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা ওখানে অ্যাপ্লাই করে। ওখান থেকে ধরেন 100 জনের মধ্যে থেকে 6 জনকে সিলেক্ট করা হলো যে তারা এখন নেক্সট স্টেপে যাবে, ভাইবা দিবে। তো এই যে প্রসেসটা, এটা হচ্ছে রিক্রুটমেন্ট। মানে আপনার এমপ্লয়ার এবং আপনার কেপেবল অ্যাপ্লিকেন্টের মধ্যে একটা কানেকশন বিল্ড করে হচ্ছে রিক্রুটমেন্ট। আর সিলেকশন হচ্ছে যে আপনার যেই কেপেবল অ্যাপ্লিকেন্ট গুলো আছে সেখান থেকে মোস্ট সুইটেবল জনকে সিলেক্ট করা। আচ্ছা, তো আরেকটা প্রসেস কি? ডিক্রুটমেন্ট, হুইচ ইজ রিডিউসিং আ সারপ্লাস অফ এমপ্লয়িজ। ডিক্রুটমেন্ট আপনি অনেকভাবে করতে পারেন, যেমন ফায়ারিং, লে অফ, বা আর্লি রিটায়ারমেন্ট, দেন ট্রান্সফার। এগুলো হচ্ছে ডিক্রুটমেন্টের প্রসেস। আচ্ছা, ই রিক্রুটিং কি? ই রিক্রুটিং হচ্ছে যখন আপনি রিক্রুটমেন্টটা ইন্টারনেটের থ্রু করেন। মানে আপনি যদি সার্কুলারটা আপনার অর্গানাইজেশনের ওয়েবসাইটে দেন, বা আপনি যদি কোনো অনলাইন রিক্রুটারকে অ্যাপয়েন্ট করেন ফর ইয়োর এমপ্লয় সিলেকশন পারপাস। তো মেজর সোর্সেস অফ রিক্রুটমেন্ট কি? একটা হচ্ছে ইন্টারনেট, যেটা ই রিক্রুটিং আমি অলরেডি বলেছি, এটা সেমই। ইন্টারনেটের সুবিধা হচ্ছে যে ওয়ান এট আ টাইম আপনি অনেকজনের কাছে এটা পৌঁছে দিতে পারছেন এবং তারা ইমিডিয়েটলি আপনাকে একটা ফিডব্যাক দিতে পারছে। আপনাদের কারো বিডি জবসে অ্যাকাউন্ট আছে? ওখানে কেউ প্রোফাইল ক্রিয়েট করেছেন? ম্যাম সবার মনে হয় লিঙ্কডইনে আছে। লিঙ্কডইনে সো আছে? আচ্ছা, সেম। ওকে। তো বিডি জবস এর কথা এজন্য বলছি কারণ ওখানে দেখা যায় যে ধরেন যে কোনো একটা জবের যখন ওপেনিং হয় তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসে। তো একটা বাটনে ক্লিক করেই আপনি আপনার সিভিটা ট্রান্সফার করে দিতে পারেন। তো অনেকে এরকম করে যে ধরেন কোনো একটা ওপেনিং আসলো, ওটা পড়েও দেখলো না। ধরেন ওখানে চাচ্ছে ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি জাস্ট ফরওয়ার্ড করে দেবেন, কারণ আপনার এখানে বেসিক্যালি হারানোর কিছু নেই। তো এখানে সর্টিং এন্ডের একটা অনেক বড় ঝামেলা হয়, কারণ অনেক আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট জেনারেট হয়। 2 নম্বর হচ্ছে এমপ্লয়ি রেফারেল। এমপ্লয়ি রেফারেল হচ্ছে যে অলরেডি অর্গানাইজেশনে যারা কাজ করছে তাদের মাধ্যমে নতুন মানুষ রিক্রুট করা। এটার লাভটা কি? লাভটা হচ্ছে যে যে ওখানে অলরেডি কাজ করছে তার অনেক ক্লিয়ার একটা আইডিয়া আছে ওই অর্গানাইজেশনটা সম্পর্কে এবং তাদের যে কিরকম ক্যান্ডিডেট প্রয়োজন তার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আছে। ওকে, সো তারা স্ট্রং ক্যান্ডিডেট জেনারেট করতে পারে। কিন্তু এটার অসুবিধা কি? যে আপনার এমপ্লয়ের মধ্যে ডাইভার্সিটিটা ইনক্রিজ হয় না। এবং রিসার্চ থেকেই পাওয়া গিয়েছে এটা সবচেয়ে বেস্ট ওয়ে টু প্রডিউস দ্য বেস্ট ক্যান্ডিডেট। এটার কারণ কি? কারণ আমি একটু আগে অ্যাডভান্টেজে যেটা বললাম যে দেখেন আপনি যখন কাউকে রেফার করেন তো এখানে আপনারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে বা আপনার রেপুটেশন অ্যাট স্টেক, যে তুমি এটা কিরকম মানুষ সাজেস্ট করলাম, সে তো কোনো কাজই পারে না। সো সে অবশ্যই এরকম কাউকেই সাজেস্ট করবে যেটা তারও ইমেজটা রক্ষা করে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যদি আপনি কাউকে রেফার করেন তাহলে আপনি আপনার মতন কাউকেই করবেন,
বা ধরেন আপনার এডুকেশনাল ইনস্টিটিউটের কাউকেই করবেন, তো আপনার এমপ্লয়ের মধ্যে ডাইভার্সিটিটা এনশিওর হচ্ছে না। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, যেটা অনেকটা ইন্টারনেটের মতো। এইটার সুবিধা হচ্ছে ক্যান বি টার্গেটেড টু স্পেসিফিক গ্রুপস। যারা ওই পার্টিকুলার কোম্পানিটাকে টার্গেট করেছে কেবলমাত্র তারাই ওখানে গিয়ে ওইটা চেক করবে এবং অ্যাপ্লাই করবে, তো একটু স্পেসিফিক গ্রুপকে টার্গেট করা সম্ভব হয়। দেন আসছে হচ্ছে কলেজ রিক্রুটিং, যেটা আমাদের ইউনিভার্সিটিতে মনে হয় না তেমন হয়। আপনাদের কি জব ফেয়ার হয়? ম্যাম ট্রিপলের হয় না, সিভিলের একটা হয়, তাও জব ফেয়ার না, জাস্ট কোম্পানিগুলো আসে, খুব একটা কেউ ওখান থেকে জব পায়নি। আচ্ছা, তো আমাদের ডিপার্টমেন্টের যারা সিনিয়র ছিলেন বা আমাদের যারা টিচার ছিলেন, তারা অলওয়েজ বলতেন যে আপনারা ফেস্ট করেন না করেন, আপনারা পিকনিকে যান না যান, আপনারা একটা জব ফেয়ার অবশ্যই করবেন এবং ওইটা যেন ফ্রুটফুল হয় এটার পুরো চেষ্টা করবেন। কারণ জব ফেয়ারে যদি আপনাদের 10 জনেরও চাকরি হয় তাহলে পরে গিয়ে 10 জনের বার্ডেনটা কমছে। এটা মনে হয় ইন্ডিয়াতে অনেক বেশি হয় এখন, আমরা মুভিজ গুলোতেও দেখেছি, রাইট? মানে বের হওয়ার আগেই সবার হাতে জব থাকে। তো এখানে সুবিধা কি, লার্জ সেন্ট্রালাইজ বডি অফ ক্যান্ডিডেটস, মানে ধরেন অস্টে যদি কেউ আসে জব ফেয়ারের জন্য, ধরেন আমরাই যদি একটা জব ফেয়ার অ্যারেঞ্জ করি, সবাই আসবে। তো যারা এখানে আসবে তারা যেমন একজন আইপি এর গ্রাজুয়েট পাচ্ছে, সিএসসি এর গ্রাজুয়েট পাবে, ট্রিপল ই গ্রাজুয়েট পাবে, তো তারা অনেক লার্জ সেন্ট্রালাইজ বডি অফ ক্যান্ডিডেট কে একসাথে অ্যাক্সেস করতে পারছে। কিন্তু এখানে অসুবিধাটা কি, সবগুলোই এন্ট্রি লেভেল পজিশন, মানে মিড লেভেল পজিশনে রিক্রুট এইভাবে কখনোই হয় না। দেন আসছে হচ্ছে প্রফেশনাল রিক্রুটিং অর্গানাইজেশন, মানে আপনি একটা অর্গানাইজেশনকে বললেন যে আপনি আমাকে কতগুলো সুইটেবল ক্যান্ডিডেট দেন, মানে এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছেও। আচ্ছা, অস্টের যে সিকিউরিটি গার্ড গুলো আছে না, ওরা মেবি GS4 নামের কোনো একটা অর্গানাইজেশন থেকে এসেছে, মানে তাদেরকে কিন্তু অস্ট রিক্রুট করেনি, তারা এরকম একটা রিক্রুটিং অর্গানাইজেশনের মাধ্যমে আসে। তো এটাতে লাভ কি হয়, যে তারা অলরেডি তাদের কাজটা জানে এবং তারা কাজ জানে বলেই তাদেরকে রেফার করা হয়। কিন্তু এটার অসুবিধাটা কি, তাদের অস্টের প্রতি তেমন কোনো কমিটমেন্ট থাকবে না, কজ তারা জানে যে তাদের রিক্রুটিং এজেন্সি যদি কালকে বলে যে এখানে আর যেতে হবে না, তোমরা কালকে থেকে এই জায়গায় যাবে, তাহলে তারা ওখানে চলে যাবে। ওকে, তো এই পাঁচটা বোঝা গিয়েছে, শুনতে পেরেছেন? ফার্স্ট অফ অল এটা বলেন। জি ম্যাম, শোনা গেছে। ওকে, এই পাঁচটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এই পাঁচটার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা যেটা আমি বললাম? মেবি এমপ্লয়ি রেফারেল। এমপ্লয়ি রেফারেল, এটা আপনাদের বইও আছে, আপনারা স্লাইড পড়ার সাথে সাথে যদি একটু বইটা রিডিং করেন তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি, রিক্রুট করে আমি যাদেরকে শর্টলিস্ট করলাম তাদের মধ্যে ইভ্যালুয়েশনের মাধ্যমে সিলেক্ট করব। The process of screening job applicants to ensure that the most appropriate candidates are hired. আপনার প্রেডিক্ট করতে হবে যে কোন অ্যাপ্লিকেন্ট গুলো সাকসেসফুল হবে ইফ হায়ার। সিলেকশন প্রসেসের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। তো সিলেকশন কিভাবে হবে, সিলেকশন হওয়ার 7টা ওয়ে আছে। সবচেয়ে কমন এবং আমরা সবাই তৈরিও করি ওটা হচ্ছে সিভি। তো সবচেয়ে ইউনিভার্সালি ইউজ এবং মোস্ট ইউজফুল ফর গ্যাদারিং ইনফরমেশন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মস অর সিভি, কিন্তু এটা সব ক্ষেত্রে জাস্টিফাইড না। এটা কেন আমি আপনাকে একটু পরে বলছি। এরপরে আসছে হচ্ছে রিটেন টেস্ট। আপনি যেখানেই জবের জন্য যাবেন না কেন, দেখবেন যে আপনাদের একটা ভাইবার আগে রিটেন টেস্ট হচ্ছে। এখন বেশিরভাগ জায়গায় ধাপে ধাপে হয় সিলেকশন যে প্রসেসটা, ধরেন 4টা ধাপে যদি হয়, যে কোনো একটা ধাপ থাকে যে আপনি অবজেক্টিভ বেসড বা লং অ্যান্সার শর্ট অ্যান্সার যাই হোক না কেন রিটেন টেস্ট থাকবে। তো এটা অবশ্যই জব রিলেটেড হবে। এখানে জাজ কি করা হয়, ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড, পার্সোনালিটি, এসব। আচ্ছা, দেন আসছে হচ্ছে পারফরমেন্স সিমুলেশন। পারফরমেন্স সিমুলেশন হচ্ছে যে আপনি কাজটা করে আমাকে দেখাবেন যে আপনি কাজটা পারেন। ধরেন আপনার একজন প্রোগ্রামার প্রয়োজন, আপনি কি তাকে সিভি দিতে বলবেন, রিটেন টেস্ট দিতে বলবেন, নাকি আপনি বলবেন যে আমি তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, এটা তুমি আমাকে সলভ করে দেখাও।
এরকম একটা জবের জন্য সবচেয়ে প্রপার হচ্ছে পারফরমেন্স সিমুলেশন, বা এটা সবচেয়ে বেসিক উদাহরণটা হচ্ছে আপনারা যেসব হাউস হেল্প রাখেন বাসায়, তাকে না আপনি সিভি দিতে বলেন, না আপনি তাকে রিটেন টেস্ট দিতে বলেন, তাকে আপনি বলেন যে আপনি আমাকে ফার্স্টে রান্না করে দেখান যে আপনি রান্না করতে পারেন, বা আমি খেয়ে দেখি। 4 নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন। ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন হচ্ছে যে আপনার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড চেক করবে, আপনি যে ডেটা গুলো প্রোভাইড করেছেন ওগুলো সঠিক কিনা ভেরিফিকেশন হবে। তো ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনের একটা খুবই নর্মাল উদাহরণ হচ্ছে আপনারা কেউ বাসায় পড়ান বা পড়াতেন, জি ম্যাম। পড়াতেন, ভেরি গুড। তো আপনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি ক্লাস 9-এর বাচ্চা আগে পড়িয়েছেন, কি বলেন আপনি? অবশ্যই হ্যাঁ বলেন। মানে ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি। তো আমরা এটা জানতে চাই যে এই কাজটা আপনি আগে করেছেন কিনা। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা সব জবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লাগু হয় না, কিন্তু কিছু কিছু জবের ক্ষেত্রে এটা প্রয়োজন। যেমন আর্মিদের যখন রিক্রুট করা হয়, ফিজিক্যাল এক্সামিনেশন মোস্টলি হয় হচ্ছে ইন্স্যুরেন্স পারপাসের জন্য। মানে যেসব জবগুলো আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড করে তারা এই একটা রিকোয়ারমেন্ট রাখে। 6 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, যেটা সবচেয়ে বেশি আমরা দেখে থাকি। আমিও একটা ইন্টারভিউ এর মাধ্যমে এই জবটাতে সিলেক্ট হয়েছি। ইন্টারভিউ এর মধ্যে যেটা প্রবলেম ওটা হচ্ছে আপনার জানতে হবে যে আপনি কি জিজ্ঞেস করতে পারবেন এবং আপনি কি জিজ্ঞেস করতে পারবেন না। মানে যে ইন্টারভিউটা নিচ্ছে এখানে তার কাজটা বেশি, কারণ কোন ইনফরমেশনটা আপনি এক্সট্রাক্ট করবেন যেটা আপনার অর্গানাইজেশনের ওই পজিশনটার জন্য ইউজফুল। লাস্টটা হচ্ছে রিয়েলিস্টিক জব প্রিভিউ। মোস্ট অফ দ্য টাইমেই দেখা যায় যে যখন কোনো ওপেনিং এ এরকম কেউ যায় তখন ফার্স্টে তো বলে জি স্যার আমি সবকিছু করতে পারবো, আমি টাইম মতো চলে আসবো, আমার কোনো এরকম সমস্যা নেই। এবং যে জবটা অফার করছে সেও খালি পজিটিভ কথাগুলো বলে আপনার জব সম্পর্কে। এতে অসুবিধাটা কি হয় যে যখন আপনি জবে ঢুকেন এবং যখন আপনি হুট করে নেগেটিভ অ্যাসপেক্ট গুলো দেখা স্টার্ট করেন তখন আপনি লেস কমিটেড হয়ে যান ওই জবটার প্রতি। তো রিয়েলিস্টিক জব প্রিভিউর আন্ডারে মেইন যে পয়েন্টটা ওটা হচ্ছে একটা জবের পজিটিভ এবং নেগেটিভ সবগুলো অ্যাসপেক্টই আপনি আপনার যেই ক্যান্ডিডেট তাকে জানাবেন, যেন তারপরে গিয়ে ব্যাপারটা ডিলিউশনাল না হয়ে যায়। তো এটার জন্য কখনো কখনো যেটা করা হয় ওটা হচ্ছে এটা বলা হয় যে আপনি একটা কাজ করেন, আপনি 1 সপ্তাহ অফিস করেন, মানে 1 সপ্তাহ অফিস করে আপনিও দেখেন আমরাও দেখি যে এই জবটা আপনার জন্য সুইটেবল নাকি না। কিন্তু 1 সপ্তাহ আপনি যাওয়া আসা করে দেখলেন যে আপনার পক্ষে আসলে ওই জায়গাটাতে কাজ করা সম্ভব না। ওকে, তো এটা এমপ্লয়ির জন্য এবং এমপ্লয়ার দুইজনের জন্যই সবচেয়ে বেস্ট অপশন, কজ এখানে রিস্ক ফ্যাক্টরটা কম। মানে আপনার উপর ইনভেস্ট করার পরে আপনি চাকরিটা ছেড়ে দেওয়ার চেয়ে আপনি প্রথমেই দেখেন যে আপনার পক্ষে এটা সম্ভব না কিনা। এখন এখান থেকে কোয়েশ্চেন কিরকম হবে, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি একজন ড্রাইভার রাখবেন, আপনি কি রকম সিলেকশন ডিভাইস ইউজ করবেন তার জন্য? ম্যাম পারফরমেন্স সিমুলেশন। আপনি যদি পারফরমেন্স সিমুলেশন লিখেন, ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন লিখেন, রিয়েলিস্টিক জব প্রিভিউ লিখেন, সবগুলোই ঠিক আছে, কিন্তু আপনি যদি লিখেন সিভি তাহলে কিন্তু এটা ভুল। ওকে, বা ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আপনার বাসার জন্য গার্ডেনার রাখবেন, আপনি যদি লিখেন যে আপনি তার রিটেন টেস্ট দিবেন বা আপনি তাকে সিভি দিতে বলবেন, তাহলে আপনার অ্যান্সার ভুল। আপনার অবশ্যই যেটা আপনি সিলেক্ট করবেন ওইটার পিছনে আপনার যুক্তি দিতে হবে। আচ্ছা, তো রিয়েলিস্টিক জব প্রিভিউটা সবচেয়ে বেশি। দেন আসছে হচ্ছে ডিসিশন আউটকাম। যে কোনো ডিসিশনের 4টা পসিবল আউটকাম আছে। মানে এনি সিলেকশন ডিসিশন হ্যাজ 4 পসিবল আউটকাম। মানে দুটো এরকম হতে পারে যে আপনি ডিসিশনটা কারেক্ট নিয়েছেন, দুটো এরকম হতে পারে যে আপনি ডিসিশনটা ভুল নিয়েছেন। আপনি এরকম কাউকে সিলেক্ট করলেন যে পরে সাকসেসফুল হলো, তাহলে আপনার কারেক্ট ডিসিশন। আপনি এরকম কাউকে রিজেক্ট করলেন যে সাকসেসফুল পরে হলো না, তখন এটা আপনার জন্য কারেক্ট ডিসিশন। একটা হচ্ছে আপনি সাকসেসফুলি অ্যাকসেপ্ট করেছেন, একটা হচ্ছে আপনি সাকসেসফুলি রিজেক্ট করেছেন। প্রবলেম কখন হয়? প্রবলেম হয় হচ্ছে যখন আপনি পরে সাকসেসফুল হয় না এরকম কাউকে অ্যাকসেপ্ট করেন, বা পরে গিয়ে আলটিমেটলি ভালো পারফর্ম করে এরকম কাউকে রিজেক্ট করেন। তো রিজেক্ট ইরোর কখনো কখনো বেশি কস্টলি হতে পারে দেন অ্যাডিশনাল স্ক্রিনিং।
কেন? কারণ আপনি যখন কাউকে একসেপ্ট করেন এবং ওটা একটা ইরর হয়, তখন কি আপনি তাকে ট্রেন করছেন, তাকে আপনি নলেজ প্রোভাইড করছেন, তাকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু সে পারফর্ম করতে পারছে না। এমপ্লয়ের ইনকম্পিটেন্সের জন্য আপনার প্রফিটও লস হচ্ছে অবশ্যই, অর্গানাইজেশন যেহেতু ঠিকভাবে পারফর্ম করতে পারছে না। তো কোনো একটা ইরর কমিট করাচ্ছে আপনার আরো অ্যাডিশনাল স্ক্রিনিং যদি প্রয়োজন হয় সেখানে ইনভেস্ট করা বেটার। মানে দ্য মেজর এমফেসিস যেটা যে কোনো সিলেকশন অ্যাক্টিভিটির হবে ওটা হচ্ছে রিডিউস করবে দ্য প্রবাবিলিটি অফ রিজেক্ট এরর অর অ্যাকসেপ্ট এরর এবং ইনক্রিজ করবে দ্য প্রবাবিলিটি অফ কারেক্ট ডিসিশন। এজন্য সিলেকশন প্রসিডিউরের বোথ রিলায়েবল এবং ভ্যালিড হতে হবে। তো ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি আমি কিভাবে এনশিওর করব বা এগুলো কি? ভ্যালিডিটি হচ্ছে যে আপনি যেই সিলেকশন ডিভাইসটা ইউজ করছেন এবং আপনি যে কাজটা করাতে চাচ্ছেন তাদের মধ্যে একটা প্রভেন রিলেশনশিপ থাকতে হবে এবং আপনি অবশ্যই রেলেভেন্ট ক্রাইটেরিয়নের উপরে জাজ করবেন। ওকে, মানে আমি একটু আগে যেটা বললাম যে আপনি যদি ড্রাইভারকে বলেন যে আপনি সিভি নিয়ে আসেন তাহলে এটা হয় না। সেকেন্ডটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হচ্ছে যে আপনি এরকম একটা টেস্ট ডিজাইন করলেন যে ধরেন একজন যে একবার 80 পেল, সেকেন্ড টাইম সিটিং এ সে 10 পেল, এরপরে আবার সে 100 পেল। মানে আপনার যেই ডিভাইসটা আপনি সিলেক্ট করেছেন ওইটার কনসিস্টেন্সি থাকতে হবে, ইন্ডিভিজুয়ালের স্কোর ফেয়ারলি কনসিস্টেন্ট থাকতে হবে ওভার টাইম, এবং এটা অ্যাজিউম করা হয় যে যারা একবার ভালো করেছে তাদেরই প্রবাবিলিটি সবচেয়ে বেশি যে তারা নেক্সট বারও ভালো করবে, এবং কোনো সিলেকশন ডিভাইসই ইফেক্টিভ হবে না যদি ওটা রিলায়েবল না হয়। তো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে এখানের জন্য কোন সিলেকশন ডিভাইসটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনি এভাবেও অ্যান্সারটা লিখতে পারেন যে আমি এই সিলেকশন ডিভাইসটাকে সিলেক্ট করলাম দুটো কারণ। একটা হচ্ছে এটার ভ্যালিডিটি আছে, মানে আপনি যে এই কনসেপ্টটা সম্পর্কেও জানেন, এই ব্যাপারটা আপনি এক্সপ্লেনেশনে তুলে ধরতে পারেন। আপনি যা জাজ করতে চাচ্ছেন এবং আপনি যা দিয়ে জাজ করছেন তার মধ্যে যে একটা প্রোভেন রিলেশনশিপ আছে এটা আপনি স্টেট করতে পারেন। ওকে, দেন আসছে হচ্ছে ওরিয়েন্টেশন। আচ্ছা, আপনারা যখন অস্টে এসেছেন তখন আপনাদের আপনাদের কয়টা হয়? ম্যাম নরমালি তো সবারই দুইটা হয়, একটা ডিপার্টমেন্ট ওয়াইজ আর একটা সবাইকে একসাথে। দুইটা ম্যাম। দুইটা, এক্স্যাক্ট। একটা হচ্ছে অর্গানাইজেশন ওরিয়েন্টেশন, একটা হচ্ছে ওয়ার্ক ইউনিট ওরিয়েন্টেশন। অর্গানাইজেশন ওরিয়েন্টেশন হচ্ছে যেটা আপনি এমএইচ খান অডিটোরিয়ামে পেয়েছেন, যে অস্ট কি, অস্টের অবজেক্টিভ কি, অস্টের হিস্ট্রি কি, এর গোল কি, অস্টের কিছু রুল আছে, কিছু প্রসিডিওর আছে, এসব। সেকেন্ডটা আপনি পেয়েছেন হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট থেকে, যে আপনার ডিপার্টমেন্টের যে গোল, আপনার ডিপার্টমেন্টের যে সব এজেন্ডা আছে ওগুলো, বা আপনি কি করবেন পরে গিয়ে, আপনি যে এই বিষয় পড়ছেন এটা নিয়ে আপনাকে একটা ক্লিয়ার ধারণা দেয়া হবে যে আপনি পরে গিয়ে কোথায় কোথায় কন্ট্রিবিউট করতে পারবেন, ওয়াই হোয়াট ইউ আর স্টাডিং ইজ ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে যে আপনার একটা ট্যুর দিতে পারে যে ক্লাস কোথায়, ল্যাব কোথায়, বা আপনার টিচারদের সাথে পরিচিত করায় স্লাইড শোর মাধ্যমে। ওকে, তো এটাই হচ্ছে দুই রকমের ওরিয়েন্টেশন। এটা প্রয়োজন কারণ যখন একটা নিউ এমপ্লয়ি আসে অর্গানাইজেশনে, সে ইনফ্যান্টের মতো থাকে, তাকে এখন আপনার মানে সকল রকমের স্কিল এবং নলেজ দিয়ে ইকুইপ করতে হবে যেন সে তার কাছ থেকে যে এক্সপেক্টেড আউটকামটা আছে সেটা প্রোভাইড করতে পারে। আচ্ছা, আমি এটা আর রিডিং করছি না, আপনারা 5টা পয়েন্ট একবার পড়ে দেখবেন যে এখানে কোনো প্রবলেম আছে নাকি বুঝতে। ওয়ার্ক ইউনিট ওরিয়েন্টেশন এন্ড অর্গানাইজেশন ওরিয়েন্টেশনের আন্ডারে যে পয়েন্টগুলো আছে। এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? ম্যাম বোঝা গেছে। ঠিক আছে জুবাইর, থ্যাংক ইউ। দেন আসছে হচ্ছে ট্রেনিং। আপনি প্রথমে তাকে ওরিয়েন্টেশন দিলেন, এখন আপনি তাকে ট্রেন করবেন। এখানে আমি জাস্ট কতগুলো ট্রেনিং মেথডকে স্টেট করছি, কতগুলো ট্র্যাডিশনাল এবং টেকনোলজি বেসড মেথড আছে। ট্র্যাডিশনাল মেথডের মধ্যে আছে হচ্ছে অন দ্য জব। অন দ্য জব হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কাজটা পারফর্ম করবেন টু লার্ন অ্যাবাউট ইট। আরেকটা হচ্ছে জব রোটেশন,
মানে আপনাকে ডিফারেন্ট জব দেয়া হবে একটা পার্টিকুলার এরিয়াতে, যেন আপনি ভ্যারাইটি অফ টাস্কের সাথে এক্সপোজড হতে পারেন। পরে আসছে হচ্ছে মেন্টরিং অর কোচিং, মানে একটা এক্সপেরিয়েন্সড ওয়ার্কারের সাথে কাজ করবে যে তাকে সব রকমের ইনফরমেশন এনকারেজমেন্ট প্রোভাইড করবে। 4 নম্বর হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল এক্সারসাইজেস, মানে হচ্ছে যে ধরেন আপনাকে রোল প্লে করতে দিবে বা ফেস টু ফেস টাইপ অফ কিছু এরকম ট্রেনিং থাকে যেখানে আপনাকে অ্যাসেস করার মতো ওয়ে আছে, যে আপনাকে কোনো একটা কাজ দিল এবং ওই কাজের উপর বেস করে আপনাকে অ্যাসেস করলো। দেন আসছে হচ্ছে ওয়ার্কবুক অর ম্যানুয়াল, মানে একটা বই যেখানে সব ইনফরমেশন লেখা আছে, এটা আপনাকে প্রোভাইড করা হলো। আরেকটা হচ্ছে ক্লাসরুম লেকচার, কোনো একটা এক্সপেরিয়েন্সড এমপ্লয়ি লেকচারের মাধ্যমে স্পেসিফিক ইনফরমেশনটা প্রোভাইড করে। ওকে, দেন আসছে হচ্ছে টেকনোলজি বেসড ট্রেনিং মেথডস, ভিডিও টেপস, ভিডিও কনফারেন্সিং অ্যান্ড ই লার্নিং। ভিডিও টেপস হচ্ছে যে আপনাকে ইনফরমেশন গুলো টেপ করে দেয়া হবে, আপনি আপনার সুবিধা মতো দেখে নেবেন। ভিডিও কনফারেন্সিং হচ্ছে যে আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং অবশ্যই সেখানে কোয়েশ্চেন করতে পারবেন এবং এটা ফ্রুটফুল হওয়ার চান্সেস বেশি। 3 নম্বর হচ্ছে ই লার্নিং, যেটা এখন আমরা করছি, which is internet based learning where employees participate in interactive modules. ওকে, এখন দেখেন আপনি সিলেক্ট করলেন, আপনি ওরিয়েন্টেশন দিলেন, আপনি ট্রেন করলেন, এখন কি হবে? এখন সে কাজ করবে এবং আপনি তার কাজকে মেজার করবেন। একটা প্রসেস যেখানে পারফরম্যান্স স্ট্যান্ডার্ডকে এস্টাবলিশ করা হয় এবং অ্যাপ্রাইজাল মেথডটাকে ডিফাইন করা হয় in order to provide decision and documentation in support of their decision. সোজা বাংলায় যদি আমি বলি, ওটা হচ্ছে যে যারা ভালো কাজ করছে তাদেরকে যেন আমি বেনিফিট দিতে পারি এবং হাই পারফর্মিং এমপ্লয়ীদেরকে যেন আমি রিটেইন করতে পারি এবং যারা ইফেক্টিভলি কাজ করতে পারছে না তাদেরকে যেন আমি লে অফ করতে পারি, এজন্য আমার পারফরমেন্সটাকে মেজার করতে হবে। ওকে, আমি আবার বলছি, ম্যানেজারদের এটা জানা প্রয়োজন যে এমপ্লয়িরা এফিশিয়েন্টলি তাদের কাজটা করছে না কিনা, এবং এই কাজটাই পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম করে। ওকে, তারা কি করে, কতগুলো পারফরমেন্স স্ট্যান্ডার্ড স্থাপন করে দেয় যেগুলোর উপর বেস করে তারা পারফরমেন্সকে ইভ্যালুয়েট করে এবং এটার জন্য ডিফারেন্ট অ্যাপ্রাইজাল মেথড আসে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথড কি কি দেখেন। প্রথমটা হচ্ছে রিটেন এসে। ধরেন আমি আপনার সিআর কে বললাম যে আপনি যে কোনো একটা স্টুডেন্টকে নিয়ে তাকে অ্যাসেস করে একটা রিটেন এসে লিখে আমাকে দেন। তো ওই ডেসক্রিপশনে থাকবে কি কি, তার স্ট্রেংথ, উইকনেস, পারফরমেন্স, পটেনশিয়াল, ইমপ্রুভমেন্ট, সে কোথায় কোথায় করতে পারে। তো এটা অনেক সিম্পল টু ইউজ, কিন্তু এটার প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে এটা পারফরমেন্সের চেয়ে বেশি রাইটিং অ্যাবিলিটিকে রিফ্লেক্ট করে। মানে ধরেন আমি যাকে এখন লিখতে বললাম সে খালি লিখে দিল ভালো, তো ওই ভালো থেকে আমি কি বুঝবো? আবার অন্য কেউ এরকম করে এরকম ভাষা ইউজ করে লিখলো যে ধরেন আপনার চেয়ে বেটার এমপ্লয়ি মনে হয় এই দুনিয়াতেই নাই। দেন হচ্ছে ক্রিটিক্যাল ইনসিডেন্ট। ক্রিটিক্যাল ইনসিডেন্ট হচ্ছে যে ইভ্যালুয়েটর ফোকাস করে ক্রিটিক্যাল বিহেভিয়ারের উপরে যেগুলো সেপারেট করে ইফেক্টিভ এবং ইনএফেক্টিভ পারফরমেন্স। মানে হচ্ছে ধরেন বিপদে আপনি কিরকম করে কাজ করেন। ওকে, তো আপনার জন্য এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটাকে আপনি কিভাবে কমব্যাট করবেন, আর যখন সিচুয়েশন অ্যারাইজ হয় তখনের জন্য আমি ওয়েট করতে পারি যে তখন সে ওটাকে কিভাবে হ্যান্ডেল করে। তো এটা অনেক টাইম কনজিউমিং অবশ্যই, কারণ এটা পুরো জিনিসটা আপনার ডিজাইন করতে হবে আর আপনার ওয়েট করতে হবে দ্যাট সামথিং উইল কাম আপ। আরেকটা হচ্ছে এটার কোয়ান্টিফিকেশনটা অনেক ডিফিকাল্ট, কারণ কত বড় বিপদ, কত ভালোভাবে আপনি ওটাকে হ্যান্ডেল করেছেন, এটার কোনো কোয়ান্টিফিকেশন পসিবল না। 3 নম্বর হচ্ছে গ্রাফিক রেটিং স্কেল। এখানে কোয়ান্টিটেটিভ ডেটা প্রোভাইড করা ইজিয়ার। এটা একটা পপুলার মেথড যেখানে কতগুলো পারফরমেন্স ফ্যাক্টর থাকে এবং একটা স্কেল থাকে। ইভ্যালুয়েটর ওই পারফরমেন্স ফ্যাক্টরে ওই স্কেল এর অনুযায়ী তাকে রেট করে। ধরেন আমি বললাম হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি, কেউ আপনাকে 4 দিল, কেউ আপনাকে 3 দিল। এটার কোয়ান্টিফিকেশনটা ইজিয়ার এবং অবশ্যই অতটুকু টাইম কনজিউমিং না, কারণ এটা প্রিপেয়ার করা এবং এটাকে ইউজ করা দুটোই ইজি। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যে কোনো ইনডেপথ বিহেভিয়ার এখানে অ্যাসেসড হয় না। দেন আসছে হচ্ছে বার্স। বার্স হচ্ছে বিহেভিয়ারালি অ্যাঙ্কার্ড রেটিং স্কেল। আমি আবার বলছি,
বিহেভিয়ারালি অ্যাঙ্কার্ড রেটিং স্কেল। বার্স হচ্ছে ক্রিটিক্যাল ইনসিডেন্ট এবং গ্রাফিক রেটিং স্কেলের একটা মিক্স। এই দুটোকে কম্বাইন করে আপনি বার্স এর সবগুলো অ্যাডভান্টেজ পাবেন। এটা একটা পপুলার অ্যাপ্রোচ যেটা এলিমেন্ট ফ্রম ক্রিটিক্যাল ইনসিডেন্ট এবং গ্রাফিক রেটিং স্কেল নিয়ে ইভ্যালুয়েট করে এবং অ্যাকচুয়াল জব বিহেভিয়ারকে তারা কনসিডার করে। তো এটারও অসুবিধা সেইনি যে যেটা যত বেশি ইনডেপথ হবে ওটা তত বেশি টাইম কনজিউমিং হবে। দেন হচ্ছে মাল্টি পারসন কম্প্যারিজন, ওটা হচ্ছে যে আপনি আরেকজন এমপ্লয়ির সাথে কম্পেয়ার করবেন যে সে ভালো নাকি না। ইন কম্প্যারিজন টু আদার ইন আ ওয়ার্ক গ্রুপ আপনি রেট করবেন আপনার এমপ্লয়িকে। এটা অবশ্যই ডিফিকাল্ট হবে যখন এমপ্লয়ি অনেকজন থাকবে। এরপরে আসছে হচ্ছে এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। এটা কি করে? এটা হচ্ছে ইভ্যালুয়েট করে যে আপনি একটা স্পেসিফিক গোলকে কত ভালোভাবে অ্যাকমপ্লিশ করতে পেরেছেন। এটার একটাই ডাইমেনশন, ওটা হচ্ছে আপনাকে একটা গোল দেয়া হবে, আপনি যদি ওটা অ্যাচিভ করতে পারেন তাহলে ভালো, যদি না পারেন তাহলে আপনি ইনকম্পিটেন্ট, এবং এটাও অনেক টাইম কনজিউমিং। দেন আসছে হচ্ছে 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল। এখানে আপনার অর্গানাইজেশনের সবার থেকে ফিডব্যাক নেওয়া হবে, আপনার নিচে যারা কাজ করছে, আপনার উপরে যারা কাজ করছে, আপনার সাথে যারা কাজ করছে, সবার কাছ থেকে। আচ্ছা, এই স্লাইডটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আপনি তো পারফরমেন্সটাকে মেজার করলেন, এখন আপনি কি করবেন? আপনি এখন বেনিফিট এবং কম্পেনসেশন প্রোভাইড করবেন। তো এটা প্রয়োজন কেন? বেনিফিট দেয়া ইম্পর্টেন্ট কেন? কারণ হাই পারফরমেন্স এমপ্লয়ীদেরকে রিটেইন করার জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য, এবং এটা ইম্প্যাক্ট করে স্ট্র্যাটেজিক পারফরমেন্সের উপরে। কারণ দেখেন, আপনার অর্গানাইজেশন যতই এনরিচড হোক না কেন, যদি আপনাকে ঠিকভাবে পে না করে আপনি কিন্তু ওখানে থাকবেন না। এরকম অনেক সময় হয় যে যেই অর্গানাইজেশনটা আপনাকে নার্চার করবে, আপনাকে বড় করবে, ওখানে আপনি থাকবেন না, আপনি বেটার অপরচুনিটির দিকে যাবেন যেটা মোস্ট অফ দ্য টাইম পে বেসড হয়। তো কোনো একটা অর্গানাইজেশন যদি এমপ্লয়কে রিটেইন করতে চায় তাহলে মেইন যে পয়েন্টটা এখানে ওটা হচ্ছে তার স্যালারি। তো এরকম একটা কম্পেনসেশন সিস্টেম ডেভেলপ করতে হবে যেটা ওয়ার্ক প্লেস এবং ওয়ার্কের চেঞ্জিং যে নেচারটা এটাকে রিফ্লেক্ট করে, যেন আপনার এমপ্লয়িরা মোটিভেটেড থাকে। আচ্ছা, আপনারা বেসিক স্যালারি বুঝেন? স্যালারি আর বেসিক স্যালারির মধ্যে পার্থক্য বুঝেন? প্রথম স্যালারিটা কি বেসিক স্যালারি? জি না, বেসিক ম্যাম হচ্ছে মনে করেন বাসা ভাড়া, তারপরে মেডিকেল যে টাকাটা দেয়, জি, এইগুলো অ্যালাউন্স বাদে গুলো। যে স্যালারিটা থাকে, যে অ্যালাউন্স গুলো বাদে যে স্যালারিটা থাকে এটা বেশি। ধরেন আরহাম, আপনার বেসিক যদি 20K হয়, 20,000, তাহলে আপনার যে বেতনটা ওটা 20-এর নিচে যাবে না, এটা হচ্ছে আপনার লোয়ার লেভেল। ওকে, তো এটার উপরে স্যালারি অ্যাড অন যেটাকে বলে, একটা হচ্ছে বেস ওয়েজ, একটা হচ্ছে ওয়েজ। স্যালারি হচ্ছে যেটা আপনার বেসিক, যেটা হচ্ছে 20,000 টাকা, ওটার উপরে আপনার রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্টেশন, এসব অনেক অ্যালাওয়েন্স অ্যাড হয়। তো এটা করার কারণ কি? কারণ হচ্ছে যে এই অ্যাড অন গুলার উপরে মোস্ট অফ দেমের উপরে কোনো ট্যাক্স থাকে না, আপনার বেসিক পুরাটার উপরেই ট্যাক্স হবে। তো এটাও একটা কারণ যেটা বেসিকটা দেখবেন মোস্ট অফ দ্য টাইম কম থাকে, মানে আপনার টোটাল স্যালারির 50%-এরও কম থাকবে হচ্ছে আপনার বেসিক। এরপর আসছে হচ্ছে ইনসেন্টিভ পেমেন্টস, মানে আপনাকে কোনো একটা বেনিফিট দেয়া হলো যে আপনি যদি একটা গোল অ্যাচিভ করতে পারেন তার জন্য আপনাকে একটা রেমুনারেশন দেয়া হলো, যেটা টাকা দিয়ে নাও দিতে পারে। ধরেন আপনাকে একটা নতুন অফিস দিল, বেটার প্লেস দিল আপনাকে। আচ্ছা, এখন অনেক ইনোভেটিভ ইনসেন্টিভ সিস্টেম আসছে, যেমন আমি দেখেছি যে কোম্পানি থেকে এরকম কক্সবাজার যাওয়ার টিকিট দেয়। এরপরে হচ্ছে কি স্কিল বেসড পে। স্কিল বেসড পেটা হয় হচ্ছে টেকনিক্যাল যেসব জব আছে ওগুলোতে, যেখানে জবের টাইটেলটা আপনার স্যালারিকে ডিফাইন করে না, আপনার স্কিলটা ডিফাইন করে। এই টাইপ অফ যে পে সিস্টেম গুলো আছে এগুলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে বেশি সাকসেসফুল, যারা টেকনিক্যাল ইনোভেশনকে অ্যাসপায়ার করে। দেন আসছে হচ্ছে ভ্যারিয়েবল পে,
সবচেয়ে বেসিক এক্সাম্পল হচ্ছে যদি আপনি ওভারটাইম করেন তাহলে আপনি এক্সট্রা পেমেন্ট পাবেন, বা ধরেন আমাদের টিচারদের ক্ষেত্রে আমরা যদি এক্সট্রা ক্রেডিট নেই তাহলে আমরা এক্সট্রা পেমেন্ট পাবো। এখানে আরেকটা যেটা পয়েন্ট, যেটা এখন কিছু কিছু জায়গায় মনে হয় অলরেডি ইমপ্লিমেন্টেড, আমি জানি মনে হয় রবিতে আছে, আমি যত জানি, ওটা হচ্ছে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। ধরেন আপনাকে কতগুলো পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে জাজ করা হবে, একটা লেভেল সেট করা থাকে, ওই লেভেলের উপরে যদি আপনি পারফর্ম করতে পারেন তাহলে ওইটার উপর বেস করে আপনাকে এক্সট্রা টাকা দেওয়া হবে। মানে আপনি যতটুকু কাজ করবেন বা আপনি যতটুকু অ্যাকমপ্লিশ করবেন আপনি অতটুকুই রেমুনারেশন যেন পান, এটা এনশিওর করা হয়। দেন আসছে আমাদের চ্যাপ্টার প্রায় শেষ, এটা আমাদের লাস্ট স্লাইড। দেন আসছে হচ্ছে যে কি কি ফ্যাক্টর কম্পেনসেশন এবং বেনিফিটকে ইনফ্লুয়েন্স করে। ফার্স্টটা বলছে হচ্ছে এমপ্লয়িজ টেনিউর অ্যান্ড পারফরমেন্স, আপনি কতদিন ধরে অর্গানাইজেশনে আছেন এবং আপনার পারফরমেন্স কেমন। কাইন্ড অফ দ্য জব পারফর্ম, আপনি কিরকম কাজ করেন, আপনি কতটুকু স্কিল। 3 নম্বর হচ্ছে কাইন্ড অফ বিজনেস, যেমন আমরা দেখি যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে ওগুলো পে বেশি করে, রাইট? তাদের ইন্ডাস্ট্রির যেই স্যালারি স্ট্রাকচারটা ওইটাই একটু হাই রেঞ্জ থেকে স্টার্ট হয়। লেবার ইউনিয়ন থাকে না, বিশেষ করে গার্মেন্টস গুলোতে বলেন বা যেখানেই বলেন, যদি এরকম ইউনিয়ন থাকে তাহলে তারাই এটা সেট করে দিবে যে বেসিক ওয়েজ কত হবে। তো এক্ষেত্রে ইউনিয়নাইজেশন আপনার কম্পেনসেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। নেক্সট যে পয়েন্টটা, লেবার অর ক্যাপিটাল ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ মানে হচ্ছে যে আপনার লেবার কস্ট আপনার ক্যাপিটাল কস্টের চেয়ে বেশি। লেবার ইন্টেন্সিভ কোন একটা ইন্ডাস্ট্রির নাম বলতে পারবেন? কনস্ট্রাকশন ধরেন, যেসব রিফাইনারি গুলো আছে ওগুলো কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে ওখানে আপনার ক্যাপিটাল রিসোর্সের কস্টটা বেশি, লেবারের কস্টটা কম। তো আমি এটা বলছি এজন্য, যেটা লেবার ইন্টেন্সিভ হবে সেখানে অবশ্যই আপনার বেশি পে করতে হবে, বা তারা যেটা দাবি করবে আপনার ওটা দিতে হবে, কারণ তারা যদি কাজ না করে তাহলে আপনার পুরো ইন্ডাস্ট্রি বসে যাবে। তারপরে আসছে হচ্ছে ম্যানেজমেন্ট ফিলসফি, যে আপনার ম্যানেজমেন্টের ফিলসফি কেমন। আপনার ম্যানেজমেন্ট যদি একটু ক্রুকেড হয় তাহলে অবশ্যই আপনার কম্পেনসেশন বেনিফিট তেমন ভালো হবে না। এরপরে আসছে হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। জিওগ্রাফিক্যাল লোকেশন হচ্ছে কতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন ড্যাফোডিলে এরকম আছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ক্যাম্পাস আছে, ধরেন আশুলিয়াতেও আছে, মিরপুরেও আছে। আপনারা কি কেউ ক্লাসে আছেন? জি ম্যাম, ড্যাফোডিলের আছে। জি। তো এখানে এরকম দেখা যায় যে যেগুলো দূরে থাকে ওগুলোতে দেখবেন স্যালারি স্টার্ট হয় 35K দিয়ে, এবং যেগুলো ঢাকার মধ্যে কাছে ওগুলোর হচ্ছে 30K। মানে আপনি যদি দূরে যান তাহলে আপনি টাকাটা বেশি পাবেন অবশ্যই, কারণ আপনার ট্রান্সপোর্টেশন এবং আপনার লেভেল অফ এফোর্ট এবং আপনার পেশেন্সের উপর দিয়ে যায়। ওকে, দেন হচ্ছে কোম্পানি প্রফিটেবিলিটি। ম্যাম কোম্পানি লাস্টেরটা যেটা বললেন সেটার জি মধ্যে তো এটা উল্টাও আছে, যেমন গ্রামে গেলে স্যালারি অনেক অনেক জায়গায় আছে যে গ্রামে জি জি স্যালারি কম, অনেক জায়গায় আছে না যে মানে যেই জায়গার লিভিং কস্টের উপর, যেমন বাইরে গেলে যেই স্টেটে থাকা হয় ওই স্টেটের লিভিং কস্টের উপরে স্যালারিটা ডিপেন্ড করে। সো এটা কি বেস করে না? জি, এটাও হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে আমি বলছি ধরেন এরকম অর্গানাইজেশন যাদের ওই জায়গায় সেট আপ করা জরুরি এবং ওখানে স্কিলড মানুষ লাগবে। ধরেন আপনি এখন যদি চট্টগ্রামে একটা উইং খুলেন আপনারই এক কোম্পানির, আপনি যদি ঢাকা থেকে একটা লোককে গিয়ে বলেন যে ওখানে তুমি এটা সেট আপ করো, তো এটা তো আপনার দায়টা বেশি যেন সে এই কাজটা করে। আমি ওই সার্কামস্ট্যান্সেসে বলছিলাম যে অবশ্যই আমি যদি ইউনিভার্সিটিতেই কাজ করি আমি ওই ব্রাঞ্চটাতেই করতে চাবো যেটা আমার থেকে কাছে। দূরে গিয়ে তো আসলে কেউ কাজ করতে চায় না, তো ওখানে যদি ফিনান্সিয়াল ইনসেন্টিভ না দেয়া হয় ওইটা ব্রেক ইভেন করে না আসলে। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় যে চাকরি তো এখানেই হবে এবং বেতন তো এটাই, তো ওইটার জন্য তো অবশ্যই বেসিক পে অনেক কম হয়। আপনি ঠিক বলছেন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে লাস্ট পয়েন্ট, সাইজ অফ দ্য কোম্পানি। কোম্পানি যত বড় হবে তত অবশ্যই বেসিক যে পেটা ওটা বেশি হওয়ার চান্সেস বেশি থাকবে। ওকে।